6 মাসে অফিস করেছেন মাত্র 33 দিন। স্বামীর প্রভাব খাটিয়ে করেন বদলি, পদায়ন ও হয়রানি। নানা অনিয়মের অভিযোগ সুনামগঞ্জের জগন্নাথপুরের স্বাস্থ্য কর্মকর্তার বিরুদ্ধে। নেত্রকোনায় 1.5 বছরে পানিতে ডুবে 1.5 শতাধিক মৃত্যু। বেশিরভাগই শিশু। সচেতনতার অভাবে বাড়ছে মৃত্যুর হার। প্রতিরোধে জেলা প্রশাসনের নানা উদ্যোগ। আগ্রাসী রূপে ব্রহ্মপুত্র নদ, বিলীন বসতভিটা, ফসলি জমি। ময়মনসিংহে ভাঙন ঝুঁকিতে শিক্ষা প্রতিষ্ঠান সহ নানা স্থাপনা অতি ঝুঁকিপূর্ণ চিহ্নিত করে ফেলা হচ্ছে জিও টিউব। এবং সিলেট নগরীতে বর্জ্য ব্যবস্থাপনায় বাড়ছে চাপ। আবর্জনা সম্পদে রূপান্তরে নানামুখী পরিকল্পনা। জৈব সার, বায়োগ্যাস ও বিকল্প জ্বালানি উৎপাদনের উদ্যোগ। আমন্ত্রণ সময় সংবাদের নিয়মিত আয়োজন বিভাগীয় সময়ে। থাকছি সপ্তাহের 7 দিন ভিন্ন ভিন্ন বিভাগের বিভিন্ন সংবাদ নিয়ে। আজ থাকছে সিলেট ও ময়মনসিংহ বিভাগ, সঙ্গে আছে আমি সাইফুল রুদ্র। সিলেট জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ে ক্ষমতার অপব্যবহার, বদলি, পদায়নে অনিয়ম এবং হয়রানির অভিযোগ উঠেছে উপপরিচালক মোহাম্মদ নিয়াজুর রহমান ও তার স্ত্রীর ডাক্তার সুবর্ণা রায়ের তুলির বিরুদ্ধে। স্বামীর পদের প্রভাব বিস্তার করে অধীনস্থদের সঙ্গে অপেশাদার আচরণ করেন স্ত্রী। অভিযোগ আমলে নিয়ে এরই মধ্যে বিভাগীয় তদন্ত শুরু হয়েছে। নৌশাদ আহমদ চৌধুরীর ছবিতে অপু বণিকের রিপোর্ট। স্বামী সিলেট জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের প্রশাসনিক প্রধান উপপরিচালক মোহাম্মদ নিয়াজুর রহমান আর স্ত্রী সদর উপজেলার মেডিকেল অফিসার ডক্টর সুবর্ণা রায় তুলি। সম্প্রতি স্বামীর পদের প্রভাব বিস্তার করে অধীনস্থদের সঙ্গে অপেশাদার আচরণ ও স্বেচ্ছাচারীর অভিযোগ ওঠে। তদন্ত শুরু হলে স্ত্রীকে প্রথমে বদলি করা হয় পার্শ্ববর্তী সুনামগঞ্জের জগন্নাথপুরে। প্রশাসনিক সিদ্ধান্তে হস্তক্ষেপ, বদলি, পদায়নে অনিয়ম, কর্মচারীদের শোকজ ও হয়রানি এবং কর্মস্থলে অনুপস্থিতির অভিযোগ ওঠে ডক্টর সুবর্ণা রায় তুলির বিরুদ্ধে। অনুসন্ধানে উঠে আসে নিয়মিত অফিস না করা এবং দায়িত্ব পালনে অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। 2025 সালের ডিসেম্বর থেকে 2026 সালের জুন পর্যন্ত 6 মাসে তিনি মাত্র 33 দিন অফিস করেছেন। এদিকে দফতরের অনেক সিদ্ধান্তেই স্বামীর পদের ক্ষমতা প্রয়োগ করার অভিযোগ কর্মকর্তা কর্মচারীদের। বিশেষ করে বদলি, পদায়ন ও অধীনস্থদের প্রায়ই সকুজ করার কারণে সহকর্মীদের কাছে সকুজ তুলি নামে পরিচিত তিনি। টাকা 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 ছাড়া দুনিয়ার দাম নাই। ক্ষমতা থাকলে তো সবারই, হাজব্যান্ড, ডিডি সবাই এটা সহজ করে ফেলে। কথা ইভেন মানে আমার এখনো মনে আছে যে আপনার ওইটাকে পেন্সিলগঞ্জের জাহাঙ্গীর একটা ছেলে আছে, একদিন আমার ফোন করে বলে, স্যার শোকজ টোকজ লেখা এখন দেখে আমার নাম দিয়ে দিচ্ছে, আমার এদিকে শোকজ লেখা আমার নাম দিছে। এর আগে 2022 সালের নভেম্বরে ফেঞ্চুগঞ্জে কর্মরত অবস্থায় তার বিরুদ্ধে কর্মচারীদের লিখিত অভিযোগের পর তদন্ত কমিটি গঠন করা হয়। 2023 সালের জানুয়ারিতে তদন্তে বিভাগ পরিচালনায় অদক্ষতা, রোগীর সঙ্গে খারাপ আচরণ সহ বিভিন্ন অভিযোগের বিষয় তুলে ধরেন সংশ্লিষ্ট কর্মকর্তা। কিছু করলেই বেতন বন্ধ হয়ে যাবে, কিছু করলেই বদলি করে দিব এবং বদলি করে দিচ্ছেও অনেককে। দীর্ঘদিন ধরে ঘটে যাওয়া এসব অনিয়ম ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজরে আসলে অভিযুক্ত মেডিকেল অফিসার ডক্টর সুবর্ণা রায় তুলিকে বদলি করা হয় এবং তদন্ত কমিটি গঠন করা হয়। তদন্তের জন্য 24 জন কর্মকর্তা কর্মচারীর তালিকা করে শুনানির জন্য উপস্থিতির নির্দেশ দেওয়া হয়। শুনানিতে নিজেদের পক্ষে কথা বলার জন্য অভিযুক্ত দম্পতি তালিকার বাইরে শতাধিক কর্মীকে আলাদা চিঠি ও অফিস নোটিশ ইস্যু করে। আমি স্যারকে বলছিলাম, স্যার একটা ভুল করতেছেন, স্যার একটা ভুল করতেছেন স্যার, এটা ওই এক সময় স্যার দেখবেন যে আপনি কোনোটাই সামলাতে পারবেন। তদন্তকারী কর্মকর্তা যে তালিকা দিয়েছেন ওনাদেরকে আমি ফোন দিছি, এটা নিশ্চিত, ঠিক আছে। আর এই যে আর্থিক পেনশনার যারা গেছে, ঠিক আছে, যারা পেনশনে গেছে এরা যে স্যার কি কখনো কোনো আর্থিকভাবে নিছেন কিনা আপনারা এই বিষয়টা বলবেন। এ বিষয়ে জানতে চাইলে ক্যামেরার সামনে কথা বলতে অস্বীকৃতি জানালেও সব অভিযোগ মিথ্যা বলে দায়সারা জবাব অভিযুক্তদের। আমার বিষয় নিয়ে বা আমার অফিসের বিষয় নিয়ে যেহেতু একটা হয়েছে, তদন্ত হচ্ছে, তদন্ত চালানোর সময় আমি আসলে কথা বলবো এরকম তো জায়গা নেই যে মানে এত মিথ্যা এগুলা কিসের, মানে এগুলো তো দেখলাম মাত্র তদন্ত দিল, এখন কাগজপত্র বুঝাইতে হচ্ছে, তার মাঝে আবার বদলি, তো মানে আমি নিজেই বুঝতেছি না আসলে কি হচ্ছে। তদন্ত প্রতিবেদন চূড়ান্ত করতে সময় লাগবে বলে জানান তদন্তকারী কর্মকর্তা। আর সত্যতা মিললে সংশ্লিষ্টদের বিরুদ্ধে বিভাগীয় ও আইনগত ব্যবস্থা নেওয়ার আশ্বাস পরিবার পরিকল্পনা অধিদপ্তরের মহাপরিচালকের। ইনফরমেশন আছে যেহেতু একটু সময় লাগবে আর কি।
তো আমরা চেষ্টা করবো, আমাদের তো সময় কম দেয়া, যত দ্রুত সম্ভব করা আর কি। আসলে অভিযোগটা কি কতটুকু এবং কি প্রমাণিত কতটুকু হয়েছে, সত্যতা কতটুকু পাওয়া গেছে, তার উপর ভিত্তি করে আমরা পরবর্তী ব্যবস্থা নেব। নিরপেক্ষ তদন্তের মাধ্যমে সত্য উদ্ঘাটন এবং দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার দাবি সংশ্লিষ্টদের। অপু বণিক, সময় সংবাদ, সিলেট। নেত্রকোনায় 1.5 বছরে পানিতে ডুবে মারা গেছে 150 শতাধিক মানুষ, বেশিরভাগই শিশু। অসচেতনতার অভাবে আশঙ্কাজনক হারে বাড়ছে এই ধরনের মৃত্যুর ঘটনা বলছেন বিশেষজ্ঞরা। তবে সচেতনতা কার্যক্রম শুরুর কথা জানিয়েছে জেলা প্রশাসন। আলপনা বেগমের পাঠানো তথ্য ও আবু সুফিয়ানের ছবি নিয়ে রিপোর্ট। গত 18 আগস্ট নেত্রকোনার মদন উপজেলার শাহপুর তিনবাড়ি মোড় গ্রামে রব্বানী মিয়ার 2.5 বছরের শিশু মাফি হঠাৎ বাড়ির সামনে পুকুরে ডুবে মারা যায়। এখনও শিশুটির মা পাগল প্রায়। পুলিশের তথ্য মতে গত 1.5 বছরে নেত্রকোনায় পানিতে ডুবে মারা গেছে 159 জন। এর মধ্যে কলমাকান্দা উপজেলায় এ সংখ্যায় 1/3। 2025 সালে কলমাকান্দাতেই 34 জন এবং চলতি বছরের 18 আগস্ট পর্যন্ত 12 জন ডুবে মারা গেছে। সরকারি উদ্যোগে স্থানীয় পর্যায়ে সচেতনতামূলক কার্যক্রম শুরু করা হোক। স্বাস্থ্য বিভাগ বলছে পানিতে অক্সিজেন না পাওয়ায় অল্প সময়ে শিশুরা মারা যায়, এজন্য প্রয়োজন জনসচেতনতা। পানিতে পড়ে যায় ছোট শিশু, সাঁতারও জানে না, আর পানি থেকে তো অক্সিজেন থাকে না আমরা, তো পানিতে কিছুক্ষণ থাকার পরে কিন্তু সেই বাচ্চাগুলো সার্ভাইভ করে না। তবে জেলা প্রশাসন বলছে এ নিয়ে এরই মধ্যে সচেতনতা কার্যক্রম শুরু হয়েছে। আমরা ইউনোদেরকে নির্দেশ দিয়েছি তারা যেন লোকালি জনগণকে এটা নিয়ে অ্যাওয়ারনেস প্রোগ্রাম করে। পুলিশের তথ্য মতে 1.5 বছরে 159 জন হলেও জনস্বাস্থ্য বিভাগের তথ্য মতে একই সময়ে এ সংখ্যা 146 জন। সময় সংবাদ, নেত্রকোনা। বিভাগীয় সময় আরও থাকছে। অবকাঠামো, জনবল ও ওষুধ সংকটে বেহাল শেরপুর সদর হাসপাতাল। 150 পদের বিপরীতে শূন্য 97টি। অপরিচ্ছন্নতা ও দুর্ব্যবহারের অভিযোগ রোগীদের। সিলেট নগরীতে আগের 27 ওয়ার্ড থেকে প্রতিদিন উৎপাদন হচ্ছে প্রায় 500 টন বর্জ্য। এর সঙ্গে যুক্ত হয়েছে নতুন 15টি ওয়ার্ড, সেখান থেকেও এখনও নিয়মিত বর্জ্য সংগ্রহ শুরু হয়নি। ফলে বর্জ্য ব্যবস্থাপনায় বাড়ছে চাপ। বর্জ্যকে সম্পদে রূপান্তরে সিটি কর্পোরেশন নানামুখী পরিকল্পনা নিয়ে এগিয়ে যাচ্ছে। নেওয়া হয়েছে জৈব সার, বায়োগ্যাস এবং বিকল্প জ্বালানি উৎপাদনের উদ্যোগ। দিগন্ত সিংহের ক্যামেরায় বিস্তারিত ইকরামুল কবিরের রিপোর্টে। প্রতিদিন ঘরবাড়ি, হোটেল, রেস্টুরেন্ট, বাজার, হাসপাতাল সহ নানা উৎস থেকে বের হয় বিপুল পরিমাণ বর্জ্য, কিন্তু সংগ্রহ সক্ষমতা সীমিত হওয়ায় এর একটি অংশ রয়ে যায় বিভিন্ন স্থানে। আমরা প্রতিদিন এখন প্রায় 150 টন ময়লা ওখানে সেগ্রিগেট করি। এর মধ্যে থেকে প্রায় 50 টন বর্জ্য ওরা আলাদা করে। এর মধ্যে প্লাস্টিকের পরিমাণও বেশ উল্লেখযোগ্য পরিমাণ আছে। লাফার্জ হোলসেম বাংলাদেশের সহযোগিতায় 2024 সালে দক্ষিণ সুরমার লালমাটিয়ার ডাম্পিং গ্রাউন্ডে প্রায় 15.5 কোটি টাকা ব্যয়ে দেশের প্রথম আধুনিক বর্জ্য পৃথকীকরণ প্ল্যান্ট চালু করা হয়েছে। প্রতিদিন সিলেট নগরীর শত শত টন বর্জ্য এখানে এসে জমা হচ্ছে। ফলে এই এলাকার পরিবেশ ও প্রতিবেশ মারাত্মক হুমকির সম্মুখীন হচ্ছে। এ অবস্থা থেকে উত্তরণের জন্য সিলেট সিটি কর্পোরেশন নানামুখী উদ্যোগ গ্রহণ করেছে। মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে এসেছিলেন, এই প্ল্যানটা দেখে এটা কতটুকু কার্যকর বা পরিবেশ বান্ধব এইটা জেনে এই প্রকল্পটা বাস্তবায়ন করা। বর্জ্য থেকে পলিথিন ও অপচনশীল বর্জ্য আলাদা করে তা সিমেন্ট কারখানায় বিকল্প জ্বালানি হিসেবে ব্যবহার করা হয়। এছাড়া নগরীর বর্জ্য থেকে জৈব সার, বায়োগ্যাস এবং বিকল্প জ্বালানি উৎপাদনের উদ্যোগ নেওয়া হয়েছে। প্রতিমন্ত্রী মীর শাহে আলম গত 6 আগস্ট সিলেট সিটি কর্পোরেশনের সেকেন্ডারি ট্রান্সফার স্টেশন STS এবং নির্মাণাধীন বায়ো ড্রাইং প্ল্যান্টের কার্যক্রম পরিদর্শন করেন। পূর্ণাঙ্গ প্রকল্পটি চালু হলে যে আবর্জনাটি এখন ফিরে যাচ্ছে ওটার ফিরে দেওয়ার সম্ভাবনা থাকবে না। তখন পুরো 300 টনই বা 400 টনই আমাদের কার্যকারিতার মধ্যে আসবে। 2002 সালে 27টি ওয়ার্ড ও 26.5 বর্গ কিলোমিটার আয়তন নিয়ে যাত্রা শুরু করে সিলেট সিটি কর্পোরেশন। 2021 সালে সীমানা সম্প্রসারণের পর আয়তন বেড়ে হয় 79.5 বর্গ কিলোমিটার। ইকরামুল কবির, সময় সংবাদ, সিলেট।
এ নিয়ে আলোচনার জন্য এই মুহূর্তে সিলেটে আছেন সহকর্মী ইকরামুল কবির, তার সঙ্গে যুক্ত হচ্ছেন সিলেট সিটি কর্পোরেশনের প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ একলিম আবদিন। সরাসরি চলে যাচ্ছি ইকরামের কাছে। নিশ্চয়ই শুনতে পাচ্ছেন। আমি এই মুহূর্তে আছি সিলেটের নগর ভবনে এবং বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে কথা বলার জন্য আমার সঙ্গে আছেন সিলেট সিটি কর্পোরেশনের প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ একলিম আবিদিন। জনাব আবিদিন, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি এবং কৃতজ্ঞতা জানাচ্ছি আমাকে সময় দেওয়ার জন্য। আপনি একটু বলবেন যে সিলেট নগরী বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে আপনাদের পরিকল্পনাটা একটু শোনাবেন। জি ধন্যবাদ। আপনার মাধ্যমে সময় টেলিভিশনের দর্শক শ্রোতা যারা আছেন সবাইকে আমার শুভেচ্ছা। আসলে সিলেটের যে আমাদের যে মূল যেটা দুটো চ্যালেঞ্জ, একটা হচ্ছে 53টি ছড়া এবং যে খাল এবং এর সংশ্লিষ্ট যে জলাবদ্ধতা বা জলমগ্নতা হয় বর্ষাকালে, সেটা আমাদের একটা মূল চ্যালেঞ্জ। আর দ্বিতীয় যেটা চ্যালেঞ্জ অলরেডি আপনার টেলিভিশন নিউজে কভার করেছেন, যে আমরা শতভাগ বর্জ্য এখন পর্যন্ত কালেক্ট করতে পারছি না। তো এটা নিয়ে হচ্ছে আমাদের মূল দুইটা চ্যালেঞ্জ নিয়ে আমরা এখন আসলে কাজ করছি। সেক্ষেত্রে যেটা হচ্ছে কি আপনাদের যে নতুন 15টি ওয়ার্ড, সেই 15টি ওয়ার্ডে কোনো বর্জ্য ব্যবস্থাপনার আওতায় আনা হয়নি, এর কারণটা কি এবং কবে নাগাদ এই 15টি ওয়ার্ড বর্জ্য ব্যবস্থাপনার আওতায় আসবে? আপনারা জানেন যে এই 15টা ওয়ার্ড গত 2 বছর আগে বা 2.5 বছর আগে এই সিটি কর্পোরেশনের আওতায় আসছে এবং আমাদের যে পুরাতন যে লজিস্টিক যে ইনফ্রাস্ট্রাকচার সেগুলো দিয়ে আমরা এখনও চালাচ্ছি। বর্তমানে যে ওখান থেকে ময়লা আনছি না ব্যাপারটা তা না, বা শতভাগ তাদেরকে আওতায় আনতে পারিনি। এটার মূলত দুটো কারণ। একটা হচ্ছে ওই সকল নতুন ওয়ার্ডে এখন পর্যন্ত রোড নেটওয়ার্ক ওভাবে গড়ে ওঠেনি এবং শতভাগ ভ্যানের আওতায় আমরা আনতে পারিনি। তবে মাননীয় প্রশাসক মহোদয়ের নির্দেশে আমরা এদিকে যাচ্ছি এবং সামনে নতুন গাড়িগুলো যদি আমরা দ্রুত আনতে পারি, সেক্ষেত্রে আমরা দ্রুতই 100% যে বর্জ্য আনা সেটা আমরা সফল হবে বলে আমি বিশ্বাস করি। আপনারা প্রায় সময় অভিযোগ করে থাকেন নগরের বিভিন্ন জায়গায় বাসাবাড়ির ময়লা বা বড় বড় ময়লাগুলো নর্দমায় ফেলে দেয় এবং ছড়ায় ফেলে দেয়। এই কারণে জলাবদ্ধতা সৃষ্টি হয়, বন্যার আশঙ্কা দেখা দেয় এবং নানা কারণ। এ থেকে উত্তরণের জন্য আপনারা কতটুকু অ্যাওয়ারনেস প্রোগ্রাম নিয়েছেন বা সচেতনতামূলক কর্মসূচি নিয়েছেন? আমি একটা তথ্য দিয়ে আপনাকে সাহায্য করতে চাই। 1.5 বছর আগেও এই শহরে 245 টন মতো ময়লা আমাদের কালেকশন চেনে আসতো। গত 1.5 বছরে এটা 245 থেকে 300 টন ময়লা আমরা কালেকশন চেনে আসছি। অর্থাৎ জনগণও সচেতনভাবে ময়লাটা আমাদের কালেকশন চেনে দিচ্ছেন এবং হয়তো ছড়া বা ড্রেনে আমাদের বা খালে আমাদের ময়লাটা ফেলছেন না। জনগণ সচেতনতার পাশাপাশি সিলেট সিটি কর্পোরেশনের পক্ষ থেকে আমরা নিয়মিত এই 53টা ছড়ার মধ্যে আমরা পরিষ্কার পরিচ্ছন্নতা রাখি, যার ফলটা এবছর বর্ষাকালে সিলেট নগরবাসী কিছুটা হলেও পেয়েছেন। কোথাও আমাদের জানা মতে সেভাবে জলাবদ্ধতা বা জলমগ্নতা হয়েছে বলে আমাদের চোখে পড়েনি। এই যে আপনাদের বিভিন্ন পরিকল্পনা আছে, জৈব সার কিংবা ওই যে বিভিন্ন প্লান্ট, এগুলো হলে কতভাগ বর্জ্য মোটামুটি সম্প্রসারণ করা সম্ভব হবে এবং কাজে লাগানো যাবে বা সম্পদে পরিণত করা যাবে? আপনি জানেন যে সরকারের একটা পলিসি হচ্ছে জিরো ওয়েস্ট পলিসি। সেই পলিসির দিক থেকেই সিলেট সিটি কর্পোরেশন এগোচ্ছে। মাননীয় প্রশাসক মহোদয় বেশ কয়েকজনের সাথে কথাও বলেছেন, আমিও ছিলাম মিটিংয়ে। ওয়েস্ট টু এনার্জি নিয়েও কাজ করছি, একটা ফিজিবিলিটি স্টাডি কীভাবে সমীক্ষা করা যায় সেটা নিয়েও কাজ চলছে। কিছুদিন আগে আমাদের মাননীয় প্রতিমন্ত্রী মহোদয় এসেছিলেন, উনিও আমাদের এমআরএফ প্ল্যান্টটা দেখে এসছেন, যেখানে আমাদের বর্জ্যটা সেগ্রিগেশন করা হয় এবং এই এমআরএফ প্ল্যান্টটা যাতে আরও বেশি এফিসিয়েন্টলি কাজ করতে পারে সেজন্য আমরা বায়ো ড্রাইং প্ল্যান্টও করছি। অবশিষ্ট যেটা হবে, এই যদি পুরো প্রস্তাবনা যদি প্রপোজালটা যদি পাস হয় এবং যদি এক্সিকিউট করা যায় আগামী 1.5-2 বছরের মধ্যে, আমি আশা করি যেই বর্জ্যটা আমরা প্ল্যান্টের মাধ্যমে দিব এখান থেকে হয়তো 8% খুব বেশি হয়তো ডাম্পিং করতে হবে, বাকিটা আমরা প্রসেস করতে পারবো। ধন্যবাদ। শুনছিলেন আমরা সিলেটের সিটি কর্পোরেশনের বর্জ্য ব্যবস্থাপনা কথা বলছিলাম। সিলেট সিটি কর্পোরেশনের প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ একলিম আবিদিনের সাথে। মোটামুটি এই ছিল সবশেষ। সহকর্মী ইকরাম যুক্ত হয়েছিলেন সিলেট থেকে, তার সঙ্গে ছিলেন সিটি কর্পোরেশনের প্রধান প্রকৌশলী। আবারও আগ্রাসী রূপে ব্রহ্মপুত্র নদ। ময়মনসিংহের 3 উপজেলায় বিলীন হচ্ছে বসত ভিটা ও ফসলি জমি। ঝুঁকিতে শিক্ষা প্রতিষ্ঠান সহ নানা স্থাপনা। অতি ঝুঁকিপূর্ণ চিহ্নিত করে ফেলা হচ্ছে জিও টিউব। শেখ মাহবুব আলমের ছবিতে ওবায়দুল হকের রিপোর্ট। 70 পেরোনো আব্দুল মান্নান ও আমিনা খাতুন দম্পতি ব্রহ্মপুত্র নদ 4 বার কেড়ে নিয়েছে তাদের বসত ভিটা। 3 ছেলের মধ্যে 2 ছেলে বালুরচরে বাড়ি গড়লেও মেঝো ছেলেকে নিয়ে ময়মনসিংহের গৌরীপুরের খোদাবক্সপুর গ্রামে বসত ভিটা গড়েছেন, কিন্তু তাও এখন ভাঙনের কবলে। এখন নির্বাক এই পরিবার।
তার জমিন হেবা থাকলে তো বাড়ি লয়ে যাইতাম গা। বাড়ি বাংলো গড় করলাম 4 বার বাড়ি ভাঙছি 5 বার আর কত বাড়ি বাংলো। খোদাবক্সপুর গ্রামের প্রায় অর্ধেকই ইতিমধ্যে ব্রহ্মপুত্রের পেটে। স্থানীয় বাসিন্দাদের হিসাবে গত 2 বছরে গ্রামের প্রায় 150 পরিবার ভিটেমাটি হারিয়েছে। ভাঙনের কবলে ঈশ্বরগঞ্জ উপজেলার মরিচারচর ও সদরের চরদরি, কুষ্টিয়া, শ্রীকুলদি সহ নদ তীরবর্তী গ্রামগুলো। স্থায়ী বেড়ি বাঁধের দাবি দীর্ঘদিনের। সব নিচে গা বাঙ্গা জমিন যা আছে এই গাঙ্গ ব্যাগটা জমিন আমার পড়ে আছে। 1000 মানুষের বসবাস এই রাস্তা দিয়ে, মানুষ বাজারও যা এই রাস্তা কয়েকবার আপনার বাইন্দা আনিয়ে আবার টাকা। জরুরি ভিত্তিতে কিছু জায়গায় জিও ব্যাগ ফেলা হলেও নদের স্রোত ও ভাঙন ঠেকাতে তা একেবারেই অপর্যাপ্ত বলছেন ভুক্তভোগীরা। তবে টেকসই ও স্থায়ী বাঁধ নির্মাণে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠানোর কথা জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। কারিগরি কমিটি খুব রিসেন্ট এটা গঠন হয়েছে। তো এই কারিগরি কমিটির রিপোর্টের ভিত্তিতে, তাদের সুপারিশের ভিত্তিতে আমরা সেখানে স্থায়ী প্রতিরক্ষা কাজ করার জন্য ডিপিপি বানাবো। সেটা যদি যথাযথ কর্তৃপক্ষ অনুমোদন করে, পরবর্তীতে আমরা স্থায়ী প্রতিরক্ষা কাজের দিকে এগিয়ে যাব। ক্ষতিগ্রস্ত পরিবারের তালিকা করে সহায়তা দেওয়ার পাশাপাশি নদী ভাঙনের অন্যতম কারণ অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে অভিযানও অব্যাহত রয়েছে জানিয়েছেন জেলা প্রশাসক। বিভিন্ন উপজেলা নির্বাহী অফিসার সহ আমরা জেলা প্রশাসনের ম্যাজিস্ট্রেটকে নিয়মিত অভিযান পরিচালিত করছি। পানি উন্নয়ন বোর্ডের তথ্য অনুযায়ী 3 উপজেলার 270 মিটার এলাকাকে অতি ঝুঁকিপূর্ণ চিহ্নিত করে জরুরি প্রতিরক্ষা হিসেবে ফেলা হচ্ছে জিও টিউব ও জিও ব্যাগ। ওবায়দুল হক, সময় সংবাদ, ময়মনসিংহ। বিভাগীয় সময়ে আরও থাকছে। জামালপুরে পাটের বাম্পার ফলন, প্রতিমন বিক্রি হচ্ছে 3500 থেকে 4000 টাকা। লাভবান হচ্ছে কৃষক, সহযোগিতা করছে কৃষি বিভাগ। 250 শয্যায় উন্নীত হলেও অবকাঠামো, জনবল ও ওষুধ সংকটে বেহাল শেরপুর সদর হাসপাতালের। 150 পদের বিপরীতে শূন্য রয়েছে 97টি। জটিল রোগী হলেই রেফার করা হয় ময়মনসিংহ মেডিকেলে। বহির্বিভাগে ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে নিতে হয় টিকিট। চিকিৎসকের চেম্বার পর্যন্ত পৌঁছাতে অপেক্ষা করতে হয় আরও কয়েক ঘন্টা। চিকিৎসা শেষে আবারও ভোগান্তি, হাসপাতালে মিলছে না প্রয়োজনীয় ওষুধ। অবকাঠামো, জনবল ও ওষুধ সংকটে বেহাল শেরপুর সদর হাসপাতাল। 152টি কর্মকর্তা কর্মচারীর পদের বিপরীতে শূন্য রয়েছে 97টি। 250 শয্যার বিপরীতে অতিরিক্ত চাপ থাকায় হাসপাতালের মেঝে ও বারান্দাতে স্বাস্থ্যসেবা নিচ্ছেন রোগীরা। ডাক্তাররা চিকিৎসা না করে সব মমিসিং পাস করে দিতেছে। 5 তলাতে নিচে নামবো, আমাদের কোনো লিফটের নিচে নামার কোনো পদ্ধতি নাই। সংকট সমাধানে ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানায় কর্তৃপক্ষ। স্বাস্থ্য মন্ত্রণালয়ে আমি চিঠি দিয়েছি জরুরি ভিত্তিতে যেন এই পদগুলো পূরণ করার প্রয়োজনীয় ব্যবস্থা নেন। 2018 সালে 2 নভেম্বর হাসপাতালটি 100 থেকে 250 শয্যায় উন্নীত করা হয়। সময় সংবাদ, শেরপুর। ভেঙে যাওয়ার 43 দিন পরও শেষ হয়নি হবিগঞ্জের খোয়াই নদীর বাঁধের মেরামত কাজ। আজ সকালেও সদর উপজেলার কালীগঞ্জ এলাকায় পানির চাপে নির্মাণাধীন বাঁধ ভেঙে লোকালয়ে পানি ঢুকতে থাকে। এতে নতুন করে আতঙ্কে পড়েছেন নদীপাড়ের মানুষ। এর আগে গত 9 জুলাই একই এলাকায় বাঁধে ভাঙন দেখা দেয়। এতে প্লাবিত হয় অন্তত 35টি গ্রাম। বাঁধটি দ্রুত মেরামতে প্রশাসনের পক্ষ থেকে আশ্বাস দেওয়া হলেও কাজের অগ্রগতি নিয়ে ক্ষুব্ধ স্থানীয়রা। জামালপুরে ভাড়া বাসা থেকে ইসরাত জাহান নামে এক গৃহবধূর লাশ উদ্ধার করা হয়েছে। পুলিশ জানায়, পৌরসভার শেখের ভিটা এলাকার একটি ফ্ল্যাটে 2 শিশু সন্তান ও স্ত্রী ইসরাতকে নিয়ে বাস করতেন কাউসার আহমেদ। সকালে শিশুদের আটকে রেখে স্ত্রীকে শ্বাসরোধে হত্যার পর পালিয়ে যায় কাউসার। এ সময় শিশুরা জানালা দিয়ে বাইরে সাহায্য চাইলে স্থানীয়রা 999-এ ফোন করে। পরে ঘটনাস্থলে পৌঁছে তালা ভেঙে ফ্ল্যাটে প্রবেশ করে এবং শিশুসহ গৃহবধূর মরদেহ উদ্ধার করে পুলিশ। জামালপুরে পাটের বাম্পার ফলন হয়েছে। পাট কাটায় ব্যস্ত সময় পার করছেন কৃষক। বাজারে প্রতিমন বিক্রি হচ্ছে 3600 থেকে 4000 টাকায়। সারের দাম বেশি থাকলেও পাটের দাম ভালো থাকায় কৃষক লাভবান হবে বলছে কৃষি বিভাগ।
মেঘের ফাঁকে রোদের ঝিলিকে বাতাসে দুলছে পাটের সবুজ পাতা। মাঠে মাঠে পাট কাটতে ব্যস্ত কৃষক। কেউ কাটা পাটের বোঝা মাথায় নিয়ে নদী বা খালের পাড় দিয়ে যাচ্ছেন জাগ দেওয়ার জন্য, আবার কেউ জাগ দেয়া পাট থেকে সোনালী আঁশ ছাড়িয়ে নিচ্ছেন। এবার জেলার জামালপুর সদর, দেওয়ানগঞ্জ, ইসলামপুর, মাদারগঞ্জ এবং সরিষাবাড়ী উপজেলায় তুষা ও দেশি পাটের চাষ বেশি হয়েছে। তবে ভালো ফলন হলেও উৎপাদন খরচ বাড়ায় চিন্তিত কৃষকরা। বাজারের দাম ৩৮০০ থেকে ৪০০০ টাকা আমরা পাইতেছি। তেলের দাম বেশি, আমরা কি করি, আবাদ করি, আমার সংসার চলবো। তবে পাট চাষে কৃষকদের নানা পরামর্শ দেওয়ার কথা জানায় কৃষি বিভাগ। পূর্ববর্তী সময়ের যে সমস্যাগুলো ছিল সেগুলো এই বছর হয়নি, তো পরবর্তীতে পাটের আবাদ আরো বৃদ্ধি পাবে। এবছর জেলায় ২৩,০১০ হেক্টর লক্ষ্যমাত্রার বিপরীতে ২৩,৫১৪ হেক্টর জমিতে পাটের চাষ হয়েছে। সময় সংবাদ, জামালপুর। বিভাগীয় সময়ের শীর্ষ সংবাদগুলো জানাবো আরও একবার। ৬ মাসে অফিস করেছেন মাত্র ৩৩ দিন। স্বামীর প্রভাব খাটিয়ে করেন বদলি, পদায়ন ও হয়রানি। নানা অনিয়মের অভিযোগ সুনামগঞ্জের জগন্নাথপুরের স্বাস্থ্য কর্মকর্তার বিরুদ্ধে। নেত্রকোনায় ১.৫ বছরে পানিতে ডুবে ১.৫ শতাধিক মৃত্যু। বেশিরভাগই শিশু। সচেতনতার অভাবে বাড়ছে মৃত্যুর হার। প্রতিরোধে জেলা প্রশাসনের নানা উদ্যোগ। এবং আগ্রাসী রূপে ব্রহ্মপুত্র। বিলীন বসত ভিটা, ফসলি জমি। ময়মনসিংহে ভাঙন ঝুঁকিতে শিক্ষা প্রতিষ্ঠান সহ নানা স্থাপনা অতি ঝুঁকিপূর্ণ চিহ্নিত করে ফেলা হচ্ছে জিও টিউব। এ ছিল বিভাগীয় সময়ে। আগামীকাল থাকবো বরিশাল বিভাগের আয়োজন নিয়ে, এরপর আন্তর্জাতিক সময় নিয়ে। সঙ্গে থাকবেন সহকর্মী জিন্নাতারা যশোয়া। রুদ্র, আপনাকে ধন্যবাদ। আন্তর্জাতিক সময় নিয়ে আসছি কিছুক্ষণ পর, সঙ্গেই থাকুন সময়ের।